স্যার লেকচার না স্লাইড। স্লাইড গুলো কেন আপ করব? স্লাইড তো আমার। তো এটা তো পিডিএফ করে দিয়ে দেই। তোমরা বলছো পাওয়ার পয়েন্টেরটা আপলোড করে দিব? জি স্যার, স্যার একটু দিলে ভালো হতো আর কি স্যার। কেন ভালো হতো কেন? পাওয়ার পয়েন্টের সাথে পিডিএফ এর ডিফারেন্সটা কি? কি সুবিধা হয় তোমাদের? বলো কি সুবিধা হয়? আচ্ছা, কোনো সুবিধাই হয় না। এই জন্য আমরা পিডিএফটা দেই, পাওয়ার স্লাইড গুলো তো আমরা নিজেরা বানাই। তো এটা মনে করো নেক্সট ক্লাসে আবার দিতে পারি বা এটা করতে পারি। আবার অনেক সময় তোমার হচ্ছে কিছু কপিরাইট ঝামেলা থাকে, তো এইসব কারণে আমরা দিতে চাই না আর কি। বা অন্য স্যারে দিতে পারে, কিন্তু আমি নর্মালি দেই না পিপিটিটা। ঠিক আছে, পিডিএফ করে দিয়ে দিই, পিডিএফ তো সেমই থাকে। আর আমি অ্যানিমেশন খুব একটা দেই না, যার কারণে তোমাদের পিডিএফ এর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এখন এখানটায় ব্যাক করি। সেটা হলো গিয়ে প্রপার্টি দুই রকম হতে পারে, ইন্টেন্সিভ এবং এক্সটেন্সিভ। আচ্ছা, রেকর্ড যেহেতু হয় না, আবার একটু বলে আসি। সেটা হলো গিয়ে আমরা এখানে পড়ছিলাম প্রপার্টির কিছু ক্যারেক্টারিস্টিক, সেলিয়েন্ট ফিচার, এবং তারপরে আমরা বললাম যে একটা পর্যায়ে এসে সেলিয়েন্ট ফিচার গুলোর মধ্যে একটা হলো গিয়ে প্রপার্টি অবশ্যই এক্সাক্ট ডিফারেন্সিয়াল হতে হবে। তারপর হলো গিয়ে আমরা সেটা দেখলাম কি জিনিস, একটা ইম্পর্টেন্ট টার্ম বললাম, যে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল বললাম যে এটা প্রমাণ করে দেখাতে হবে যে এটা প্রপার্টি, থার্মোডাইনামিক প্রপার্টি। তো মানে অর্থাৎ টু ভেরিয়েবল যদি হয়। আর নেক্সট আমরা চলে গেলাম প্রপার্টি ক্লাসিফিকেশন, দুই রকম, ইন্টেন্সিভ আর হলো এক্সটেন্সিভ। ইন্টেন্সিভটাকে বলতেছি ম্যাথ ডিপেন্ডেন্ট না ম্যাথ ইন্ডিপেন্ডেন্ট, আর এক্সটেন্সিভটাকে বলছি যে ম্যাথ ডিপেন্ডেন্ট। অর্থাৎ একটা সিস্টেমকে আমরা টেস্ট করতে পারি কিভাবে, সিস্টেমের কোন প্রপার্টিটা এক্সটেন্সিভ আর কোনটা ইন্টেন্সিভ, সেটা কি করতে পারি, সিস্টেমকে সরাসরি দুই ভাগে ভাগ করে ফেলে যে আমরা দেখি যে সেখানে প্রপার্টি গুলো ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন বুঝবো সেগুলো হচ্ছে গিয়ে এক্সটেন্সিভ। আর যদি ভ্যালু চেঞ্জ না হয় তাহলে সেটা হলো কি ইন্টেন্সিভ প্রপার্টি। তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম ম্যাস এবং ভলিউম, এই দুটোই হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি। আর ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে টেম্পারেচার, প্রেসার এবং হলো গিয়ে তোমার ডেন্সিটি, এবং আরো অনেকগুলো আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। যেমন এন্ট্রপি হচ্ছে গিয়ে তোমার এক্সটেন্সিভ প্রপার্টি। তো এন্ট্রপিটা কি আমরা হচ্ছে গিয়ে যখন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়বো তখন আমরা দেখব। আচ্ছা, তারপরে হলো গিয়ে তোমার স্টেট, যেটা বলছিলাম যে একটা প্রপার্টি একটা স্টেটের জন্য ফিক্স থাকতে হবে। অর্থাৎ যদি স্টেট নাম্বার 1 এ থাকে, আমরা বলবো সেই স্টেট নাম্বার 1 এর জন্য এই থার্মোডাইনামিক প্রপার্টি গুলো ফিক্সড। যেমন মনে করো এখানে খেয়াল করে দেখো স্টেটটা কি হতে পারে। এটা মনে করো একটা পিস্টন আছে, খুব সিম্পল একটা পিস্টন। সে পিস্টনটা মনে করো পজিশন 1 এ আছে। সেখানে কি পজিশন 1 এ আছে, তাহলে সেখানে খেয়াল করে দেখো পিস্টনের ভিতরে কি আছে, গ্যাস আছে। এবং এটা হচ্ছে কি প্রেসার ডিপেন্ডেন্ট একটা পিস্টন। তা কি হলো, পিস্টন মানে তো প্রেসারটা ভ্যারি করা যায়। তো এই গ্যাসটা দেখো তোমার কম্প্রেসড অবস্থায় আছে, অর্থাৎ ভলিউম কম। এটা হচ্ছে কি আমরা কি বলছি, ভলিউম তোমার হচ্ছে গিয়ে কম, আর তোমার হচ্ছে গিয়ে প্রেসারটা কত, প্রেসার অনেক বেশি প্রেসার দিয়েছি, এই কারণে ভলিউমটা কম হয়ে আছে। তো এখানে খেয়াল করো তো, এটা হচ্ছে কি পজিশন 1, এবং এটা আসলে আমাদের স্টেট 1। এই স্টেট 1 এ কি আছে, কি অবস্থায় আছে, ভলিউমটা অনেক কম আছে V1, এবং প্রেসারটা কত আছে, অনেক বেশি আছে, যেমন P2। এখন সে পিস্টনটাকে তুমি ছেড়ে দিলা, তাহলে কি হবে, ফ্রি মুভ করে সেটা এক্সপ্যান্ড করলো, এই বরাবর এক্সপ্যান্ড করলো। এক্সপ্যান্ড করলে কি হবে, ভলিউম বেড়ে গেল এবং পিস্টনের উপর প্রেসারটা কমে গেল। সেই ক্ষেত্রে আমরা কোথায় গেল, স্টেট 2 তে গেল। তাহলে এই যে প্রেসার এবং ভলিউম, দেখো তোমার ভ্যালু চেঞ্জ হয়ে গেল স্টেট 1 থেকে স্টেট 2 তে। তাহলে এটা হলো কি, আমরা বললাম যে প্রপার্টির ভ্যালুগুলাও ওই স্টেটের সাথে চেঞ্জ হলো। ঠিক আছে, তাহলে এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার থাকে, অর্থাৎ কোথা থেকে আসলো, যে স্টেট 1 থেকে স্টেট 2 তে আসলো, এটাকে আমরা বলতে পারি এভাবে আসলো। তো এরকম আমাদের মনে করো আরো স্টেট থাকবে, স্টেট এখানে একটা থাকতে পারে, এখানে একটা স্টেট থাকতে পারে, এটা আমার ইন্টারমিডিয়েট আরো স্টেট থাকতে পারে। এবং এই স্টেট গুলো আসলে কন্টিনিউয়াস হয়, এটা তোমার কোয়ান্টাইজড ভ্যালু না। অর্থাৎ তোমার স্টেট 1 থেকে স্টেট 2 এর মধ্যে তোমার ইনফাইনাইট নাম্বার অফ স্টেট থাকতে পারে। তো এই যে তোমার মনে করো এই যে পয়েন্ট গুলো আছে, এই যে পয়েন্ট গুলো যদি আমরা লোকাস নেই, তাহলে এটাকে বলবো আমরা একটা পাথ। অর্থাৎ এই যে এই পাথে এটা ভ্যালুটা ভ্যারি করছে।
ঠিক এই পাথগুলো যে এখন মনে করো স্টেট 1 থেকে 2 তে তোমার এই পথেই আসবে, এটা কোনো কথা নেই, এটা তোমার হচ্ছে কি এই পথেও আসতে পারে। এই পথে আসলে কি হবে, কারণটা কি, এই পথে আসাটার মানে কি, এই পথে আসার মানে হলো গিয়ে তোমার খুব প্রেসার তোমার খুব কম চেঞ্জ হলো, ভলিউম খুব দ্রুত চেঞ্জ হয়েছে, নাকি কম চেঞ্জ হয়েছে, তাই না? আর এখানে হচ্ছে কি ভলিউমটা তোমার খুব দ্রুত তোমার চেঞ্জ হয়েছে, অর্থাৎ তোমার এই ভলিউম প্রেসারের সাথে ভলিউমের চেঞ্জেরটা ডিফারেন্ট হতে পারে, অর্থাৎ পাথ তোমার ডিফারেন্ট হতে পারে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো পাথের কথা বলা আছে যে তোমার এরকম স্টেট 1 থেকে স্টেট 2 তে আসলো, এই পাথে আসলো, এবং স্টেট 1 থেকে স্টেট 2 তে আসলো, এই পাথে আসলো। তো এইটাতেও তোমার হচ্ছে গিয়ে সিস্টেমের তোমার ক্যারেক্টারিস্টিক তোমার ডিপেন্ড করে পাথের উপরে। তারপরে কি হচ্ছে প্রসেস, মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাহলে এখন প্রসেসটাকে আমরা কি বলতে পারি, ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টেট প্রপার্টি অর কোঅর্ডিনেট ভেরিয়েবলস অফ দ্য সিস্টেম চেঞ্জেস, the state of the system changes, এবং কি and it is said to have thermodynamic process takes place, অর্থাৎ যে আগে দেখালাম যে স্টেট 1 থেকে স্টেট 2 তে গেল, তাহলে সেখানে অবশ্যই কোনো না কোনো একটা প্রসেস হয়েছে। তাহলে সেই প্রসেসগুলোর আমরা হচ্ছে গিয়ে কিছু ডেফিনেশন দিব, এটা প্রসেসটা কেমন হবে। আচ্ছা, প্রসেসের ডেফিনেশন আরো আছে, এটাকে একটু দেখে নেই। ইন আদার ওয়ার্ডস, when a process takes place within a system, at least one state properties of the system changes, অর্থাৎ যদি কোনো একটা স্টেটে তোমার হচ্ছে গিয়ে স্টেট চেঞ্জ হয়, তাহলে সেখানে একটা অবশ্যই কোনো না কোনো একটা স্টেট প্রপার্টি চেঞ্জ হবে। মনে করো আমার ভলিউম চেঞ্জ হবে, না টেম্পারেচার চেঞ্জ হবে, অথবা হচ্ছে তোমার প্রেসার চেঞ্জ হবে। তো এই কথাটা বলা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান স্টেট প্রপার্টি অফ দ্য সিস্টেম চেঞ্জ হওয়া লাগবে। তারপরে কি হলো, ইন আদার ডিসক্রিপশন, এ প্রসেস হ্যাজ টেকেন প্লেস ইফ এ ডিফারেন্স ইন এনি ম্যাক্রোস্কোপিক প্রপার্টি অফ দ্য থার্মোডাইনামিক সিস্টেম ইজ অবজার্ভড at two different times। তো এটা সময়ের সাথে ওটা এক্সাম্পল দেওয়া হয়েছে কি, তোমার থার্মোডাইনামিক প্রপার্টি তোমার হচ্ছে গিয়ে তোমার অবজার্ভ করা হয়েছে দুইটা ভিন্ন সময়ে, তখন আমরা কি বলতেছি, এখানেও তোমার এক ধরনের প্রসেস তৈরি হয়েছে। A system undergoes a process when the state changes from one equilibrium condition to another। এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাও আমরা দেখবো যে কি জিনিস। তো একটা ইকুইলিব্রিয়াম কি বলেছে, undergoes a process when the state changes, স্টেট চেঞ্জ হবে কখন, ফ্রম ওয়ান ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে আনাদার। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, থার্মোডাইনামিক লিমিট ইটসেলফ টু দ্য চেঞ্জ অফ দ্য সিস্টেম ফর দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল স্টেটস। অর্থাৎ আমাদের লিমিটগুলো যখন আমরা ডিফাইন করবো থার্মোডাইনামিক লিমিটের, সেটাও তোমার হইতেছে গিয়ে আমরা বলতে হবে যে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের মধ্যেই হবে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, আমি বললাম যে এটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, দুই নাম্বারটা হলো ফাইনাল স্টেট, এদিকে আর কোনো স্টেট নাই, অর্থাৎ এদিকে কোনো ধরনের প্রসেস হবে না। তার মানে এখানে লিমিটটা এখানে চলে যাবে, মিনিমাম প্রেসার এত, ম্যাক্সিমাম প্রেসার এত, মিনিমাম ভলিউম এত, এরকম করে ডিফাইন করে দেওয়া যাবে, যেটা লিমিটটা এখানে আছে আর কি। তারপরে কি হলো, এখানে দেখো আরো কিছু কথা বলা আছে প্রসেসের কথার মধ্যে, এটা সব তোমার এই কি সে বইটা জানি দিলাম, রাথোরের বই থেকে নেওয়া। তো এ প্রসেস আন্ডারগন বাই এ ফ্লুইড ইন এ ক্লোজ সিস্টেম, যদি সিস্টেমটা যদি ক্লোজ হয়, তাহলে সেই প্রসেসটা হবে কি নন ফ্লো প্রসেস হবে, অর্থাৎ ফ্লুইড তো তোমার বের হচ্ছে না, সো তাই সেটাকে বলা হচ্ছে কি নন ফ্লো প্রসেস। আবার যে প্রসেস আন্ডারগন বাই এ ফ্লুইড ইন এন ওপেন সিস্টেম, তাহলে সেটাকে হবে ফ্লো প্রসেস। খুবই সিম্পল কথা। when a process proceeds in such a manner that the system remains almost infinitesimally close to the equilibrium, such a process is called a quasi-static state। খুব ইম্পর্টেন্ট স্টেট এটা। আমার যদি এটা প্রসেসটা যদি খুব ইকুইলিব্রিয়ামের কাছে চলে যায়, মনে করো আমার ইকুইলিব্রিয়াম বলতেছি কি, মনে করো আমি একটা কি করলাম, একটা হট ওয়াটার নিলাম, পট নিলাম, হট ওয়াটার পটটা নিয়ে আমি এনভায়রনমেন্টে রেখে দিলাম, এবং সারাউন্ডিং এর টেম্পারেচার মনে করো তোমার 25 ডিগ্রি, আর আমার এই হট পটটা যেটা আছে সেটার টেম্পারেচার হলো গিয়ে, পানির টেম্পারেচার হলো গিয়ে 70 ডিগ্রি। তখন কি হবে, সেই 7 ডিগ্রি টেম্পারেচারের যে পটটা থেকে ওয়াটার আছে, সেই ওয়াটার কি করবে, তোমার হিট ট্রান্সফার করবে সারাউন্ডিং এর দিকে, করে 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 সে কুল ডাউন হবে। তো কুল ডাউন হয়ে হয়ে তার এক সময় সারাউন্ডিং এর টেম্পারেচারের সমান, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান হয়ে যাবে। তো এই যে তখন সমান হয়ে গেল, এটাকে আমরা বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম হয়ে গেল, অর্থাৎ বাউন্ডারির সাথে বা তোমার সারাউন্ডিং এর সাথে আমার হচ্ছে গিয়ে সিস্টেমটার একটা থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে গেল।
যখন এটা মনে করো 25.000000001 মানে প্রায় কাছাকাছি চলে আসছে, তখন কি হবে? তখন এখানে এনার্জি এক্সচেঞ্জটা অনেক সময় ধরে হবে। অর্থাৎ ইকুইলিব্রিয়ামের কাছাকাছি চলে গেলে কি হয়? ইনফাইনাইট সময় ধরে এনার্জির এক্সচেঞ্জ হয়। যখন এটা ওইখানে চলে যায় তখন সেটাকে কি বলা হচ্ছে? কোয়াজিস্ট্যাটিক স্টেট, কোয়াজিস্ট্যাটিক প্রসেস বলা হচ্ছে, স্টেট না, সরি, প্রসেস বলা হচ্ছে। ঠিক আছে? অর্থাৎ ইকুইলিব্রিয়ামের কাছাকাছি যখন চলে যায় তখন হচ্ছে কি আমাদের যে প্রসেসটা অনেক স্লো হয়ে যায়, অনেক সময় ধরে হয়। এই এনার্জি এক্সচেঞ্জ বলো যাই হোক, সেটাকে আমরা বলছি কোয়াজিস্ট্যাটিক প্রসেস। এবং ইন্টারেস্টিং, স্যার হ্যাঁ বলো। স্যার নরমালি তো স্যার এটা হচ্ছে যে মানে টোটালি হচ্ছে স্যার ইয়াটা হচ্ছে ফ্ল্যাট হয়ে যায় স্যার, সেক্ষেত্রে হচ্ছে স্যার এটা তো ইনফাইনাইট টাইম নেওয়ার কথা, মানে টোটালি হচ্ছে ইকুইলিব্রিয়ামে আসতে স্যার, সেক্ষেত্রে সেটাই হচ্ছে। বলা হচ্ছে এখানে, জি স্যার। সেটাই বলা হচ্ছে ইনফাইনাইট টাইম লাগবে, কিন্তু কখনো হয় না আর কি। স্যার হয় না কেন বাস্তবে স্যার, এটাই জিজ্ঞাসা করতেছিলাম। হয় না কেন বাস্তবে? তুমি বলো, উত্তরটা দাও, কেন বাস্তবে হয় না? তুমি তো বলতেছো তোমার হচ্ছে গিয়ে যে কোনো, মনে করো যে একদম সমান হয়ে যায় না। কারণ হলো গিয়ে তোমার একটা জিনিস আমি বলি, সেটা হলো গিয়ে যখন হয় তখন এই টেম্পারেচার, মনে করো যে সব মলিকিউল গুলো, একটা এক্সাম্পল বলি, সেটা হচ্ছে গিয়ে সব মলিকিউল গুলা তোমার হচ্ছে গিয়ে, মনে করো আমি যদি মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউতে যাই, তখন দেখা যায় যে যখন তোমার মনে করো যে এরা হিটটাকে ট্রান্সফার করে দিচ্ছে অন্য জায়গাতে, তখন কিছু কিছু মলিকুল আবার হচ্ছে গিয়ে অন্য জায়গা থেকেও হিট নিয়ে আসছে সারাউন্ডিং থেকে, তাই এটা বাই ডিরেকশনাল প্রসেসে চলে যায়। বুঝতে পারছো? বাই ডিরেকশনাল প্রসেস যখন চলে যায় তখন হতেছে কখনোই এটা টেম্পারেচারটা কাছাকাছি পৌঁছায় না, বাট যায় একটা সময় পৌঁছায়, বাট সেটা ইনফাইনাইট টাইম বলি আর কি, তখন গিয়ে হয়তো বা টেম্পারেচার অলমোস্ট সেম হয়ে যায়। তো এই যে সেম হয়ে যখন যাচ্ছে, তো লাস্টের স্টেজটা সেম হয়ে যাওয়ার আগ পর্যন্ত সেটাকে আমরা বলছি কোয়াজিস্ট্যাটিক স্টেট। এই সময়টা স্যার আবার হচ্ছে, বলো। বাই ডিরেকশনাল সিস্টেম বা পার্টটা স্যার কি বললেন ওটা বুঝলাম না স্যার। বুঝো নাই? আই দেখো, এই যে মাঝখানে প্রশ্ন করলে এটা হয়। দেখো এখন এখন আমি ভেঙে তোমাদেরকে বুঝাবো বসে বসে, ওয়েট করো। স্যার বাই ডিরেকশনাল বলতে কি হচ্ছে একটা মানে দুই দিকেই যাচ্ছে এরকম? আমার বোর্ড দেখতে পাচ্ছ? হোয়াইট বোর্ড? জি স্যার দেখতে পাচ্ছি। এখন দাঁড়াও, ওয়েট করো, কলম টলম নিয়ে নেই। তা আমি যেটা বলতে চাচ্ছি, মনে করো এটা একটা সিস্টেম আছে, দেখা যাচ্ছে ড্রয়িং করছি যে? না স্যার সাদা হয়ে আছে। না স্যার, ড্রয়িং দেখা যাচ্ছে না। ড্রয়িং দেখা যাচ্ছে না, ওয়েট করো তাহলে। এখন দেখা যাচ্ছে? যায় না মনে নাকি? না স্যার দেখতে পাচ্ছি এবার। পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটা বক্স আঁকলাম, বক্স আঁকার ভিতর পরে এখানে কি করলাম, মনে করলাম মলিকিউল দিলাম, ঠিক আছে? এখন এই মলিকিউল গুলো মনে করো বাউন্ডারির কাছে গিয়ে কি করবে, তোমার হিট ছেড়ে দিয়ে আসবে। হিট ছেড়ে দিয়ে আসলে সেই হিটটা সামহাও সারাউন্ডিং এ যাবে। বুঝতে পারছো? কিন্তু নেচারটা বেশ ইন্টারেস্টিং। সে কিছু কিছু যখন মলিকিউল এখানে ছেড়ে দিয়ে আসছে হিট এখানে কাছে গিয়ে, কিছু কিছু মলিকিউল আবার কি করছে, হিট আবার বাইরে থেকে নিয়েও আসছে, এনার্জি নিয়ে সে হচ্ছে অন্য স্টেজে চলে যাচ্ছে। তো এই যে এটাকে বলছি আমরা কি বাই ডিরেকশনাল, অর্থাৎ যখন ইনফাইনাইট যখন টাইমে চলে যাচ্ছে তখন তোমার হচ্ছে গিয়ে হিট এক্সচেঞ্জটা এরকম হচ্ছে। অর্থাৎ দেখা যাবে যে 100টার মধ্যে 98টা মলিকিউল ঠিকই তোমার হচ্ছে কি করতেছে, হিট ছেড়ে দিচ্ছে, কিন্তু 2টা মলিকিউল আছে ঠিকই, যারা ঠিকই তোমার হচ্ছে গিয়ে হিট অ্যাবজর্ব করে নিচ্ছে, এবং এই প্রসেসটা চলতেই থাকবে, চলতেই থাকবে একটা সময়। স্যার আমরা তো বাইরে থেকে কোনো কাজ করছি না স্যার, সেক্ষেত্রে হচ্ছে স্যার 98টা তো ঠিকই স্যার, তারা হচ্ছে তাদের শক্তি বেশি আছে নেচারের চেয়ে স্যার, তারা হচ্ছে শক্তিটা ইমিট করতেছে স্যার, কিন্তু বাকি দুইটার তো স্যার শক্তি নেচারের চেয়ে বেশি থাকার কথা, কিন্তু স্যার তারা তবুও গ্রহণ কেন করছে, যেহেতু আমরা স্যার বাইরে থেকে তাদের তো শক্তি সাপ্লাই করতেছি না। কি নাম তোমার? স্যার মাহির। মাহির, কথা বেশি বলো। আচ্ছা, ঠিক আছে। সরি বাইরে থেকে শক্তি নিচ্ছে না ব্যাপারটা তা না, এটা তোমার হচ্ছে নেচারই, ফিজিক্সে একটা, এটা ফিজিক্যাল নেচারই এরকম। মনে করো দেখো, যেটা বলছিলাম যে তোমার
এই যে এনার্জি স্টেট গুলো তুমি যেটা বলছো, এই প্রত্যেকটা মলিকুলের কি এনার্জি স্টেট সেম হবে? না স্যার, হওয়ার কথা না তো। মাহির, না স্যার, একটু আলাদা হওয়ার কথা। মলিকুল যেখানে আছে সেগুলো কি এনার্জি স্টেট সেম? না স্যার। কখনোই সেম না, ঠিক আছে? তো এই কারণে যেটা হয় সেটা বললাম যে ওরা যখন ইকুইলিব্রিয়ামে যেতে চায়, অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা অনেকটা এরকম, মনে করো যে এটা এটা একটা আমি এদিকে দিলাম, এদিকে দিয়ে বললাম এদিকে টেম্পারেচার আছে, তো টেম্পারেচার হচ্ছে গিয়ে এটা সমান যাচ্ছে, মনে করো এটা হচ্ছে গিয়ে আমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন মনে করো আমার এখানে 0 থেকে শুরু হলো, আমি একটা সিস্টেম নিলাম, এটা হচ্ছে 0 ডিগ্রিতে আছে, আর বাইরে হচ্ছে গিয়ে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। তখন কি হবে, আমার এটা হচ্ছে কি এনার্জি নেওয়া শুরু করবে, করে 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 এটা হচ্ছে একদম কাছে চলে যাবে, একদম কাছে, হয়তোবা হচ্ছে গিয়ে তোমার 24.999999999 এরকম কিছু একটা হবে, একদম কাছে চলে যাবে, বাট একদম এক্স্যাক্টলি এটা সমান হবে না। তো যখন চলে যাবে এটাকে আমরা বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, এবং সেটা কেন হয় তার একটা মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, কিন্তু আরো অনেক কিছু আছে যেখান থেকে বলা যায় কেন হবে না। তো ম্যাক্সিমাম কেসেই এটা হয় আর কি, যে যেহেতু এনার্জি সেম হয় না, দেখা যায় যে 98% মলিকুলার এনার্জি স্টেট এনার্জি রিলিজ করছে, কিন্তু দুইটা ঠিকই হচ্ছে গিয়ে ঠিকই এনার্জি নিয়ে যাচ্ছে। এবং এটার মধ্যে আসলে মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে এই ব্যাখ্যাগুলো দেওয়া আছে, বাট মানে আলটিমেটলি এখন তোমাদের দরকার নাই জানার, ঠিক আছে? জি মাহির, স্যার, বুঝতে পারছি। জি কোশ্চেন? স্যার, বুঝতে পারছি। এখন তোমার ওই কি বলতেছিলে এনার্জির ব্যাপারটা কি বহন করা, আবার বলো দেখি, আমার মাথায় ঢুকে নাই। না স্যার, এটাই বলতেছিলাম যে স্যার মানে একজন হচ্ছে তো ৯৮ জন তো স্যার রিলিজ করতেছে, বাকি ২ জন কেন নিচ্ছিল স্যার, এটাই জিজ্ঞাসা করছিলাম। কেন নিচ্ছে এটা তোমার মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বললে এটা নেয় আর কি, এখন মনে করো এটাই নেচার আর কি। জি এখন স্যার, বুঝতে পারছি। কেন নিচ্ছে ব্যাখ্যা আমার জানা নাই, তবে চেষ্টা করে খুঁজে দেখা যেতে পারে যে কেন হচ্ছে, তাহলে পরবর্তী সময় জানাবো তোমাদেরকে। তোমরা জানা না থাকলে আমাকে বলবা, কিন্তু আমার কোনো জানা নাই এটা যে কেন নিচ্ছে। আমি জানি যে ল অফ নেচার এইটাই, ঠিক আছে? মাহির, এনি কোশ্চেন? নো স্যার। আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে তোমার কোয়াজিস্ট্যাটিক স্টেজে আসলো, সেটা আসলে কি হবে, এই যে এই স্টেজটা হলো গিয়ে তোমাদের কোয়াজিস্ট্যাটিক স্টেজ, এইখানটাতে তোমার হচ্ছে গিয়ে কাছাকাছি যেতে বহু সময় লাগবে, ইনফাইনাইট টাইম লাগবে। তো ইনফাইনাইট টাইম যদি লাগে, এই সময়টা যেটা হয়, এই প্রসেসটা ম্যাক্সিমাম টাইমই হয় রিভার্সিবল প্রসেস হয়। এখন তাহলে প্রশ্ন হলো যে রিভার্সিবল প্রসেসটা কি, আর এই বোর্ডটা ক্লোজ করে দেই। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। রিভার্সিবল প্রসেসটা কি? রিভার্সিবল প্রসেস, a process is called a reversible process if it once has been taken place between two states can be reversed to restore the system to initial conditions without leaving any effect on the surrounding. এটা কি বললো, যে মনে করো আমার এটা স্টেট 1 থেকে যাত্রা শুরু করলো, প্রসেসটা শুরু হলো, গিয়ে স্টেট 2 তে গেল, গিয়ে আবার স্টেট 2 থেকে আবার স্টেট 1 এ ফেরত আসলো। তো সেটাকে আমি রিভার্সিবল বলবো তখনই যখন এটা সারাউন্ডিং এ কোনো ইফেক্ট ফেলবে না। এই যে মনে করো আমি যেটা বললাম যে কোয়াজি স্ট্যাটিক স্টেটে গেলে এটা কি হচ্ছে, যে এটা ওই স্টেটে যখন যাচ্ছে সেটা রিভার্সিবল, সেটা কি স্টেট 1 থেকে স্টেট 2 তে যাচ্ছে, গিয়ে আবার ফেরত আসছে ওই মলিকুলার এক্সচেঞ্জের কারণে, এবং তখন আসলে সারাউন্ডিং এ কোনো ইফেক্টটা পড়তেছে না। তো ইট পাসেস থ্রু এ সিরিজ অফ ইকুইলিব্রিয়াম স্টেট, অর্থাৎ ইকুইলিব্রিয়ামে বারবার যাচ্ছে, গিয়ে আবার চলে আসছে, যা ইচ্ছা আবার চলে আসছে, ব্যাপারটা এরকম। Next, number 5, a process which cannot be reversed by same path and follows in one direction only is called irreversible process. A irreversible process এর মধ্যে থেকে এন্ট্রপির ধারণাটা চলে আসবে, এটা আমরা পরে দেখব। It passes through a series of non-equilibrium states. ঠিক আছে, তো যখন irreversible process হয় সেটা ইকুইলিব্রিয়ামে যায় না, নন ইকুইলিব্রিয়াম বিভিন্ন স্টেট গিয়ে স্টেট 1, স্টেট 2, স্টেট 3 করে যাচ্ছে, সেটা হচ্ছে irreversible process. When a system undergoes a process
while enclosed by a adiabatic wall. Adiabatic wall কি ছিল? মায়ের আছো? স্যার ইনসুলেটেড একটা না, ওয়াল। আমরা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। জি স্যার, বুঝতে আছি স্যার। বলো, adiabatic wall কি ছিল? স্যার এটা হচ্ছে মানে মেকানিক্যাল আর ম্যাসটা হচ্ছে স্যার ট্রান্সফার করতে পারে কাজ স্যার, কিন্তু হচ্ছে থার্মাল এনার্জি স্যার হচ্ছে পাস হয় না। এনার্জি কি ট্রান্সফার করবে না? স্যার থার্মাল এনার্জি হচ্ছে ট্রান্সফার করবে না। আচ্ছা, থার্মাল ট্রান্সফার করবে না, কিন্তু মেকানিক্যাল এবং ম্যাস ট্রান্সফার করবে। গুড, ঠিক আছে। তো যদি তাহলে when a system undergoes a process while enclosed by an adiabatic wall, the system wall তারপর কই গেল, the system does not experience any heat exchange between the system and the surroundings. তো হিট এক্সচেঞ্জ করবে না, তখন এই প্রসেসটাকে বলা হবে adiabatic প্রসেস। ঠিক আছে, এখানে আরো কিছু প্রসেসের নাম দেখি, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, আইসেন্ট্রপিক, আইসেনথালপিক, নামই বোঝা যাচ্ছে। আইসোথার্মালে হচ্ছে গিয়ে যে প্রসেসের টেম্পারেচারটা ফিক্স থাকবে সেটাকে বলছি আমরা আইসোথার্মাল। আইসোবারিকে কি বলতেছি? প্রেসার ফিক্স থাকবে। আইসোকোরিকে কি থাকবে? ভলিউম ফিক্স থাকবে। আইসেন্ট্রপিকে কি থাকবে? এন্ট্রপি ফিক্স থাকবে। আর আইসেনথালপিকে এনথালপি ফিক্স থাকবে। এই যে এন্ট্রপি এনথালপি কনসেপ্ট গুলো আমরা একটু পরে দেখবো, বা নেক্সট ক্লাসগুলোতে আসা শুরু করবে। ফার্স্ট ল সেকেন্ড ল যখন পড়বো তখন এগুলো আসা শুরু করবে। মোটামুটি এগুলা কিছু জিনিস তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো, তাই না? মানে পড়ে আসছো। আচ্ছা, এখন এখানে খেয়াল করে দেখো, আমার একটা যদি এখানে প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ নেই, অর্থাৎ এটাকে আমরা কি বলতেছিলাম, একটা ফেজ ডায়াগ্রাম নেই, খেয়াল করে দেখো, তাহলে সেটা যদি আইসোবারিক প্রসেস হয়, আইসোবারিকে কি ছিল? কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসারে কি হচ্ছে, একটা মনে করো স্টেট 1 থেকে স্টেট 2 তে যাচ্ছে, অর্থাৎ আমি কোনো কারণে ভলিউমে চেঞ্জ করতেছি, কিন্তু প্রেসার যেহেতু ফিক্স, তাহলে এটা অবশ্যই একটা স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন হয় আমার ছবিতে হয় না। আচ্ছা, স্ট্রেট লাইন হবে, অর্থাৎ 1 থেকে 2 তে যাবে স্ট্রেট, কারণ প্রেসার কনস্ট্যান্ট। তাহলে পিভি ডায়াগ্রাম যেটা বা ফেজ ডায়াগ্রাম, পিভিতে আমরা কি দেখলাম, যদি আমরা আইসোবারিক প্রসেসটা আসলে একটা স্ট্রেট লাইন, ঠিক একইভাবে আইসোকোরিক প্রসেসটা হচ্ছে কি, এটাও স্ট্রেট লাইন, বাট এটা কি হচ্ছে ভার্টিক্যাল লাইন, বিকজ এখানে হলো কি ভলিউমটা ফিক্সড। ঠিক আছে, আর এই সব কিছুর জন্য আমরা এখানে কিন্তু একটা চেঞ্জ করছি, একটা প্রপার্টি চেঞ্জ করছি, অর্থাৎ এখানে যদি টি থাকে তাহলে টিটা হচ্ছে ফিক্সড। ফিক্সড টেম্পারেচার এরকম হতে পারে, টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে এই ভ্যালুগুলো চেঞ্জ হতে পারে, এই প্রসেসে বা পাথ চেঞ্জ হতে পারে। যেমন এখানটায় খেয়াল করো, এখানে কি বলছি? আইসোথার্মাল, অর্থাৎ কি বলছি, এই যে প্রসেসটা আছে, এই যে মনে করো এই মাঝখানে যে এই যে তোমার হচ্ছে গিয়ে কি 1 থেকে 2 তে যাচ্ছে, এর মাঝখানে যে প্রসেসটা, সেটা হচ্ছে কি আইসোথার্মাল, অর্থাৎ একটা তোমার হচ্ছে কি মনে করো 30 ডিগ্রিতে একটা টেম্পারেচার ফিক্সড রেখে আমি কি করছি, ভলিউমটা চেঞ্জ করছি বা প্রেসারটা বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, ভলিউমটা কি হচ্ছে, কমে যাচ্ছে। মানে সেই পিস্টনের কথা মনে করো, যে পিস্টন এঁকেছিলাম এরকম করে, তাই না? সেই পিস্টনে কি হচ্ছে, আমি কি করছি, প্রেসার বাড়াচ্ছি, মনে করো উপর দিয়ে তোমার হচ্ছে গিয়ে প্রেসার বাড়াচ্ছি। প্রেসার বাড়ালে কি হবে, প্রেসার বাড়াচ্ছি, বাড়ালে তোমার হচ্ছে গিয়ে ভলিউম কমা শুরু করছে, তখন সেই প্রসেসটা হচ্ছে গিয়ে এটা, এবং এটা টেম্পারেচার ফিক্সড, এটা পুরাপুরি একটা মনে করো ইনসুলেটর দিয়ে এটা রাখা হয়েছে, ইনসুলেটর আছে জায়গাটায়, তখন কি হবে, এইখানটাকে এটা হচ্ছে গিয়ে একটা পিভি ডায়াগ্রামে এটা হচ্ছে গিয়ে আইসোথার্মাল প্রসেস, এইটাকে আমরা অনেক সময় বলি আইসোথার্ম। ঠিক আছে, এটা পরে দেখবা যে পরবর্তী সময় বিভিন্ন রকম আইসোথার্মাল ক্যালকুলেশন আছে। আচ্ছা, এই আইসোথার্মাল যে প্রসেসটা আছে এটা 30 ডিগ্রির জন্য, এই প্রসেসটা মনে করো উপরে যে প্রসেস, এটা মনে করো 40 ডিগ্রির জন্য হতে পারে, নট নেসেসারি টেম্পারেচার বেশি হলে এটা উপরে হবে এরকম কোনো কথা নাই, এটা পরবর্তী সময় দেখবা বিভিন্ন সিস্টেমের জন্য বিভিন্ন রকম হতে পারে। এটা মনে করো 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আইসোথার্মাল প্রসেস। একইভাবে যদি আমি কোনো কারণে কি করলাম, থার্মাল এনার্জিকে ফিক্সড রাখলাম, একই রকম প্রসেস, কিন্তু এখানে তোমার কি হচ্ছে, ম্যাস বা মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার হতে পারে, সেই ক্ষেত্রে আমার দেখো এই যে এই প্রসেসটা এরকম হতে পারে, এডিয়াবাটিক প্রসেসটা, অর্থাৎ 1 থেকে নাম্বার টেস্ট 2 যাবে এইভাবে। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে জাস্ট খালি ডেফিনেশন গেল। এখন হলো গিয়ে এই পার্টটা খুবই ইন্টারেস্টিং, যে মনে করো যে প্রসেস থেকে আমরা কি বুঝতে পারি। মনে করো আমরা এই খুবই ইজিলি জানি যে একটা আমরা যখন ওয়ার্ককে ডিফাইন করি, সেই ওয়ার্কটাকে আমরা বলি কি, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ W=FDS, এভাবে বলি, ফোর্স ইনটু মনে করো যে ডিসপ্লেসমেন্ট। তো এখানে সিমিলারলি ইন থার্মোডাইনামিক্স, এনার্জি
or work can be expressed by the multiplication of two thermodynamic property. একইভাবে আমরা যে কোনো থার্মোডাইনামিক সিস্টেমের যে এনার্জি আছে সেই এনার্জিটা কি হতে পারে, ইন্টারনাল এনার্জি হতে পারে, এক্সটার্নাল এনার্জি হতে পারে। তো আমরা মেইনলি ডিল করি ইন্টারনাল এনার্জি নিয়ে। তো ইন্টারনাল এনার্জিটাকে আসলে আমরা ডিফাইন করতে পারি বা মেজার করতে পারি দুইটা থার্মোডাইনামিক প্রপার্টিকে মাল্টিপ্লাই করে। সেটা কি, অবশ্যই ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টির সাথে যদি আমরা এক্সটেন্সিভ প্রপার্টির ডেরিভেটিভ মাল্টিপ্লাই করি সেম, অর্থাৎ এখানে ডিসপ্লেসমেন্টটা কি ছিল, ডিসপ্লেসমেন্টের ডেরিভেটিভ নিয়েছিলাম, সেইটা ছিল এক্সটেন্সিভ প্রপার্টি। তো এই যে থার্মোডাইনামিক এক্সটেন্সিভ প্রপার্টিকে যদি আমরা মাল্টিপ্লাই করি ইন্টেন্সিভ প্রপার্টি দিয়ে, তাহলে আমরা এনার্জি পেয়ে যাই। যেমন কি কি হয় পেতে পারি, যেমন মনে করো প্রেসার এবং হচ্ছে ভলিউম। প্রেসারটা কি ছিল, প্রেসারটা ছিল কি এক্সটেন্সিভ প্রপার্টি না ইন্টেন্সিভ প্রপার্টি, কে বলতে পারবা? ইন্টেন্সিভ প্রপার্টি। ইন্টেন্সিভ। হ্যাঁ, গুড, ইন্টেন্সিভ প্রপার্টি ছিল, তাই না? যে ভাগ করে দেখছিলাম সিস্টেমে যে প্রেসার আসলে চেঞ্জ হয় না, কিন্তু ভলিউমটা কি হচ্ছে, ভলিউম হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি। তাহলে এই পি এর সাথে যদি ডেল ভি গুণ করে দেই, তাহলে আমরা কি পাই, আমরা তার একটা মেকানিক্যাল ইন্টারনাল এনার্জি পাই। সেটাকে মেকানিক্যাল প্রপার্টি প্যারামিটার দিয়ে গুণ করে আমরা মেকানিক্যাল প্রপার্টি বা এনার্জি পাচ্ছি সেখানটায়। তো এরপরে কি হচ্ছে, থার্মাল এনার্জি পাচ্ছি। থার্মাল এনার্জি পাচ্ছি কি, তোমার টেম্পারেচারের সাথে আমরা যদি এন্ট্রপি ডেরিভেটিভ গুণ করি। একইভাবে হচ্ছে কেমিক্যাল পটেনশিয়াল সাথে যদি আমরা পার্টিকেল নাম্বারের ডিফারেন্সিয়াল কি বলে ডেরিভেটিভ গুণ করে দেই, তাহলে আমরা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টি, ম্যাটেরিয়াল প্যারামিটার পেয়ে যাই। আরেকটা আছে তোমার হচ্ছে গিয়ে এই কেমিক্যাল পটেনশিয়ালটা বললাম, এটা হচ্ছে গিয়ে কেমিক্যাল এনার্জি। এখন সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল এনার্জির ডেফিনেশনটা দিতে পারি যে টোটাল ইন্টারনাল ডেরিভেটিভটা এটা হতে পারে কি, এই ডেরিভেটিভটা কি আবার হচ্ছে, এটা হচ্ছে কি টোটাল ডিফারেন্সিয়াল। টোটাল ডিফারেন্সিয়ালের নাম শুনছো কেউ? এই তোমরা কি ক্যালকুলাস পারো না? ক্যালকুলাসে ম্যাথ করেছি, কিন্তু আর কি অ্যাপ্লিকেশন লেভেলে যে ওটা কেন কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে ওটা একটু মানে আনক্লিয়ার। তাই এই যে তোমার তোমরা মনে করো যে কি বলবো, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মনে করি একটু আগে এক্সাক্ট ডিফারেন্সিয়াল দেখালাম, তারপর টোটাল ডিফারেন্সিয়াল, থার্মোডাইনামিক্স এর অনেক কথা আছে। এটা কি আসলে আমি যে প্রেজেন্ট করলাম, ইকুয়েশনটা বানালাম, রিলেশনটা দেখালাম, এটাকে টোটাল ডিফারেন্সিয়াল কিনা? টোটাল ডিফারেন্সিয়ালটা দেখে নিবা ইউটিউবে, দেখলে বাবা ইউটিউবে প্রচুর আছে এগুলো ম্যাথমেটিক্স এর, ম্যাথের উপরে, যে এটা কেন, এটা অ্যাপ্লিকেশন গুলো কি। তো এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল। সেটা কি, সেখান থেকে আমরা পাই কোথাকার, যে তোমার হচ্ছে গিয়ে থার্মাল এনার্জি, থার্মাল টেম্পারেচার ভেরিয়েশনের কারণে যে আমার ভিতরে যে ইন্টারনাল চেঞ্জ সেটার সাথে মেকানিক্যাল এনার্জি এবং হলো কেমিক্যাল এনার্জি, এগুলার এডিশন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে কি আমার ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আরো পরে আরো অনেক পড়বো এই বিষয়ে। যেমন এখানে খেয়াল করে দেখো, এগুলো হচ্ছে রিয়েল সিস্টেম অ্যানালাইসিসের জন্য হয়, যে আমরা এই যে পেয়ার আকারে যেটা বললাম, যে প্রেসার আর ভলিউম, টেম্পারেচার এবং হলো গিয়ে এন্ট্রপি, তারপর হলো গিয়ে কেমিক্যাল পটেনশিয়াল, আর হলো গিয়ে তোমার পার্টিকেল নাম্বার, এইগুলাকে আমরা বলবো একসাথে কনজুগেট পেয়ার। তো কনজুগেট পেয়ারের এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আমরা এগুলা ক্যালকুলেশন করব। যেমন মনে করো এরকম দুইটা স্টেট খেয়াল করে দেখো, একটা সাইকেল করছে, মনে করো আমাদের 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বারে যাচ্ছে, 2 থেকে 3 যাচ্ছে, 3 থেকে 4 যাচ্ছে, 4 থেকে আবার 1 এ আসছে। ঠিক আছে, দেখি একটা কোশ্চেন করি করে, কাকে কোশ্চেন করব দেখি, পার্টিসিপেন্টস। জাহিদুর রহমান আছো? জাহিদুর রহমান 431 SH 049 নাই? জি স্যার। আছো? আছি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে বলো যে তোমার এই ফার্স্ট ফিগার যেটা আছে, ফিগারটা দেখতে পাচ্ছ, এই ফিগারটা? জি স্যার। এই ফিগারে যে তোমার মনে করো এই 1 থেকে 2 তে গেল, অর্থাৎ স্টেট 1 থেকে স্টেট 2 তে গেল, এটা কি ধরনের প্রসেস, নাম কি প্রসেসের? খুব সহজ কোশ্চেন, কে বলতে পারবা? স্যার আইসোবারিক। আইসোবারিক। হ্যাঁ, আইসোবারিক।
জাহিদ বুঝছো কেন আইসোবারিক? জি স্যার, প্রেশার সেম। প্রেশার সেম। ক্লাস তো খুবই বোরিং ক্লাস হচ্ছে আমি বুঝতে পারতেছি, কিন্তু একটু মনোযোগ দাও। এটা এটা হচ্ছে কি হচ্ছে আইসোবারিক। আর এই যে 2 থেকে 3 এটা কি জাহিদ বলো? 2 থেকে 3 প্রসেস, এটার নাম কি? কি কনস্ট্যান্ট এখানে? হুম, সম আয়তনীয়। কি? সম আয়তনীয়, ভলিউমটা সেম আছে। বাবারে বাবা, সম আয়তনীয়, এটা কি জিনিস? ইংলিশটা ভুলে গেছি। ইংলিশটা ভুলে গেল, অসুবিধা নাই, ভলিউমটা কনস্ট্যান্ট আইসোকোরিক। ঠিক আছে, তো এখন এখানটা খেয়াল করে দেখো। এরপরে কাকে জিজ্ঞেস করব? শিহাব আছো নাকি? শিহাব 446 AE41 Yes, sir. আছো? Yes, sir. এই যে 1 থেকে 2 এ গেল, এখানে কি ডিপি ইকুয়াল টু কত? 0, তাই না? জি, স্যার। ডিপি ইকুয়াল টু 0, এটা কি মিন করে ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে? ডিপি ইকুয়ালস 0। এই পিটা কি ধরনের কনস্ট্যান্ট? এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ? খেয়াল করো এই জায়গাটায়, এখানে কি আছে? ডিপি কোনো সমস্যা নাই, সমস্যা হলো ডিভি। আমার যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ দেখতে চাই তাহলে কি ডিভি কোথায় 0 দেখতে হবে? সেটা কোথায়? ডিভি 0 কোথায় বলো? কোন প্রসেসগুলোতে ডিভি 0? 2314. কাকে ধরছিলাম? তোমাকে ধরি নাই তো। হুম, Sorry, sir. কাকে জানি কোশ্চেন করতেছিলাম, আমি নিজে তো নাম ভুলে গেলাম হঠাৎ করে। বেঁচে গেছো? আচ্ছা, হিমেল আছো? হিমেল 719 নাই। আচ্ছা, কে অ্যান্সার দিতেছিল? দাও। এখানে আমার ডিভি 0 হচ্ছে কোথায়? 1 থেকে 4, মানে 4 থেকে 1 আর 2 থেকে 3, এটা হচ্ছে ডিভি হচ্ছে 0। তাহলে আমরা সহজে বুঝে যাবো এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা তোমার নাই। কিসের জন্য নাই? মেকানিক্যাল প্যারামিটার গুলোর জন্য কোনো ধরনের ইন্টারনাল এনার্জি চেঞ্জ নাই, কিন্তু 1 থেকে 2 যেটা সেখানে আছে, এবং 3 থেকে 4 সেখানটা ইন্টারনাল এনার্জি চেঞ্জের একটা ব্যাপার স্যাপার আছে, পিভি ডায়াগ্রাম থেকে বুঝলাম। কিন্তু ইন্টারনাল এনার্জি যে আরো প্যারামিটার গুলো দেখছিলাম সেগুলো কি কি ছিল? টি ডিএলএস আর হলো গিয়ে কেমিক্যাল পটেনশিয়াল। টি ডিএলএস টা আমরা দেখতে হলে আমাকে অবশ্যই কোনটা যেতে হবে? এন্ট্রপি ভার্সেস টেম্পারেচারে যেতে হবে, অর্থাৎ এই ফিগারটায় আসতে হবে। এই কারণে আমরা করি কি, বিভিন্ন রকমের ফেজ ডায়াগ্রাম গুলা থেকে বিভিন্ন রকম অ্যানালাইসিস করি, ইন্টারনাল এনার্জি বের করি, তারপরে তোমার হলো গিয়ে এন্ট্রপি ভেরিয়েশন বের করি, তারপরে এই জিনিসগুলা করি। যেমন মনে করো তোমাদের আবার একটা ইন্সপাইরেশন দিতে পারি কিনা দেখি, দাঁড়াও। যেমন মনে করো জিনিসগুলো আসলেই কঠিন, কিন্তু যদি তুমি বুঝো আর কি তাহলে একটু কাজে লাগবে, যদি না বুঝো তাহলে হবে না আর কি। একটু দাঁড়াও, ওয়েট করো। আমার লাস্ট পেপারটা তোমাদেরকে দেখাচ্ছি, ওখানে আমি কি অ্যানালাইসিস করছি এটা দেখলে একটু বুঝবা যে জিনিসগুলো আসলে ভালো।
দেখা যাচ্ছে ওয়েবসাইট? জি স্যার, দেখতে পাচ্ছি। একটু জাস্ট 5টা মিনিট নষ্ট করি তোমাদের, খেয়াল করো এখানে ডিজাইন প্রিন্সিপালস ফর সিনথেসাইজিং হাই গ্রেড অ্যাক্টিভেটেড কার্বনস ফর অ্যাডজর্পশন হিট পাম্প। এটা তোমাদের কিন্তু কয়েকদিন পরে পড়াবো অ্যাডজর্পশন হিট পাম্পটা। এবং এটার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো গিয়ে তোমার হচ্ছে গিয়ে যেমন রিসেন্টলি যে তোমার হচ্ছে গিয়ে দেখবা যে জো বাইডেন বা তোমার মনে করো বরিস জনসন যে ইংল্যান্ডে আছে, তো এরা যে তোমার পরিবেশবাদী আর কি, আমি নিজেও পরিবেশবাদী। তো এখন মনে করো যে আমরা যেটা টার্গেটে আছি যে যেগুলা হচ্ছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বা এনভায়রনমেন্টের ক্ষতি করে এমন জিনিস আমরা ইউজ করব না। যেমন রেফ্রিজারেটর যেটা বা আমরা হিটিং যে করি আমরা যে শীতকালীন দেশে মনে করো যে টেম্পারেচার বাড়াই, সেটা কি করি নর্মালি ইলেকট্রিসিটি দিয়ে করি। তো সেই ইলেকট্রিসিটি দিয়ে যে সিস্টেমগুলো চলে সেগুলো আমরা বাদ দিয়ে দিব, এর জন্য অ্যাডজর্পশন হিট পাম্প নিব। অর্থাৎ 2030 সাল থেকে ইংল্যান্ডে আর হিটিং জিনিস থাকবে না, ডিজেল হিটিং বা ফুয়েল হিটিং বা ইলেকট্রিক হিটিং থাকবে না, অ্যাডজর্পশন হিট পাম্প নিতে হবে। তো এই অ্যাডজর্পশন হিট পাম্পের যে প্রভিশনটা আসতেছে সেটাতে আমরা সেখানে মাঝখানে ইউজ করি কি অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করি অ্যাজ এ ম্যাটেরিয়াল। আমি তোমাদের পরে এটা একটা ক্লাস নিব, দেখাবো তখন। তো এই জায়গাতে আমরা কি করছি, এটা একটা ডিজাইন প্রিন্সিপাল করছি। একটা হাই গ্রেড যদি অ্যাক্টিভেট কার্বন বানাতে চাই তাহলে স্যার ডিজাইনটা কেমন করতে হবে, সেটার জন্য আমরা থার্মোডাইনামিক অ্যানালাইসিস করে দেখাইছি যে তোমার হচ্ছে গিয়ে অ্যাক্টিভেটেড কার্বন হচ্ছে এক ধরনের পোরাস ম্যাটেরিয়াল, মনে করো একটা পাউডার টাইপের ম্যাটেরিয়াল, সেটার ভিতরে প্রচুর পোর আছে এবং সেগুলো সব মাইক্রোপোর। তো সেই পোরগুলোর ভলিউমের সাথে আমরা এন্ট্রপি রিলেশন দেখাইছি। তো অর্থাৎ আমরা কি থার্মোডাইনামিক প্রপার্টির সাথে ফিজিক্যাল কোয়ান্টিটি দেখাইছি আর কি সম্পর্কগুলা। সেটার মধ্যে তোমার হচ্ছে এখানে আমি জাস্ট দেখাই, একটা সময় গিয়ে তোমার এখানে খেয়াল করো, এই দেখো এখানে সব হচ্ছে গিয়ে প্রথমে তোমার হচ্ছে গিয়ে ইন্টারনাল এনার্জি থেকে আমরা নিয়ে আসছি। এই দেখো খুব ইস্যু যে তোমার হচ্ছে গিয়ে আমাদের যে টেম্পারেচারের কারণে আমার যে মনে করো যে ইন্টারনাল যে ভেরিয়েশন হচ্ছে এটার সাথে যে কেমিক্যাল পটেনশিয়ালের রিলেশনটা এখান থেকে কিন্তু শুরু হয়েছে ব্যাপারটা। দেখো এই রিসেন্টলি পাবলিশ হয়েছে পেপার, সেখানেও কিন্তু আমরা এই ধরনের অ্যানালাইসিস করছি। এটা কি ছিল তোমার, দেখো ইন্টারনাল এনার্জি প্লাস হলো গিয়ে তোমার ইন্টারনাল এনার্জি সমান কেমিক্যাল পটেনশিয়াল প্লাস হলো গিয়ে তোমার থার্মাল এনার্জি, যেটা তোমাকে আমরা টেম্পারেচার বা এন্ট্রপির কারণে যে ইন্টারনাল যে ভেরিয়েশনটা হয় সেটা রিলেশন থেকে আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করে প্রেসারে ভেরিয়েশন নিয়ে এসে একদম রিলেশন তৈরি করে যে পোর্ট ভলিউম নিয়ে এসে তারপরে আমরা প্রমাণ করে দিছি যে হ্যাঁ একটা রিলেশন আছে পোর্ট ভলিউমে। যে এইখানটা ইকুয়েশনটা দেখা যাচ্ছে, এই ইকুয়েশনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। সেটা কি আমরা কি বলছি যে আমরা যদি একটা হাই গ্রেড অ্যাক্টিভেটেড কার্বন বাড়াতে চাই তার এন্ট্রপিটা কমাতে হবে, এন্ট্রপি কমাতে হলে পোর্ট ভলিউমের রিলেশনটা এমন হইতে হবে। এবং ফাইনালি গিয়ে তোমাদের একটা মনে করো যে ওয়ার্ক ফাংশনের মতো একটা ডিফাইন করে দিছি যে আমাদের হতেছে গিয়ে যে কোনো সিস্টেম যদি ডেভেলপ করতে হয় তার এই যে হেনরি কনস্ট্যান্ট আর পোর্ট ভলিউমের রেশিওটা অবশ্যই এই ভ্যালুর মধ্যে অপটিমাল হইতে হবে। অর্থাৎ এটা আমরা একটা গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক করছি, কিন্তু সেটার মধ্যে দেখো আমরা বেসিক থার্মোডাইনামিক জিনিস ইউজ করছি। অর্থাৎ আমরা কি ইউজ করেছি এখানটায়, তোমার এটা স্টপ করে দিলাম। এটা কি বুঝতে পারছো আমি কি কথা বলছি এখানটায় ব্যাপারটায়? ম্যাটেরিয়াল সায়েন্সের সাথে থার্মোডাইনামিক্সের যে সম্পর্ক এটা দেখো। হ্যাঁ কিছুটা বলছো, ভেরি গুড। সেটা হলো গিয়ে দেখো মানে ইন্টারডিসিপ্লিনারি অ্যাক্ট এটা, যে আমরা হচ্ছে কি ম্যাটেরিয়াল সায়েন্সের আমি একটা যে ম্যাটেরিয়ালটা বানাবো সেই ম্যাটেরিয়ালটার যে ভলিউম হইতে হবে, এটা কত হইলে আমার সিস্টেমটার জন্য ভালো হবে এইটার একটা রিলেশন বের করে দিছি। তো এটা আমার পিএইচডি ওয়ান অফ দা ভালো কাজ আর কি, কিন্তু পাবলিশ হয়েছে কোথায় দেখো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স। এটা আমার 11 বার রিজেক্ট হয়েছে পেপারটা, সেই গতবার জানুয়ারি থেকে শুরু করছি, তারপরে আমরা শেষ পর্যন্ত এখানে দিচ্ছি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্সে। কেন এই রিজেক্ট হয়েছে এটা পরে বলবো, আরেকদিন কাহিনী বলবো। আচ্ছা কিন্তু তারপরও 11 বার দিছে, আমরা 11 বার সাবমিট করছি বিভিন্ন জায়গাতে। আচ্ছা মেইন ব্যাপারটা হলো গিয়ে যেটা বললাম যে আমরা দেখো তোমরা যেখানে কাজ করো না কেন, আমি এখানে ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করছি, করে তোমার হচ্ছে গিয়ে মেকানিক্যালের সাথে রিলেশন তৈরি করছি। একটা পেপার আমার রিসেন্টলি বের হবে, সেটা হলো গিয়ে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে থার্মাল ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্যাল এর সাথে তোমার হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল সায়েন্সের রিলেশনটার জন্য ব্রিজিং করে দিছি। ওটা তোমার মোটামুটি ন্যানো এনার্জি, যেটা ইম্প্যাক্ট ফ্যাক্টর এখন 16, সাইটস করেছে 21,
ওখানে এখন রিভিউ হয়ে আসছে, খুব ভালো রিভিউ আসছে, আশা করি অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো সেখানে আমরা ডিজাইন প্রিন্সিপালের পাশাপাশি আমরা দেখাইছি কি কি ধরনের গ্যাপ আছে এই কাজগুলো। তো এখন মনে করো যে এইখানটার মধ্যে থার্মোডাইনামিক্স নিয়ে আসছি আমরা। তোমরা যখন ভবিষ্যতে যাবা ইলেকট্রিক্যালে পড়বা, পিএইচডি করবা ট্রিপলিতে, তখন দেখবা ঠিকই এই রিলেশনগুলো লাগবে। তো এই কারণেই মনে করো যে বেসিক্যালি তোমাদেরকে আমি একদম প্রথম থেকে শুরু করছি। আসলে শুরু করতে পুরোপুরি পারি নাই, শুরু করতে পারলে ভালো হইতো, তার আগেই নওয়াজ অনেক পড়াই ফেলছে। আচ্ছা, এখন আমরা একটু ব্যাক করি আমাদের আগের জায়গাটাতে। কই গেল? আমার শেয়ারিং চলে গেছে। আচ্ছা, আবার আসতেছি। স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। তো এখন এইখানটাতে এরকম অ্যানালাইসিস, অর্থাৎ তোমার দেখো যে বেসিক থার্মোডাইনামিক্স এর সাথে আমাদের এই জিনিসগুলো একটু আইডিয়া রাখা লাগবে। তাহলে আমরা এখান থেকে কি দেখালাম, যে এইখান থেকে আমরা কিছুটা বুঝতে পারবো যে এখানটা ইন্টারনাল এনার্জি ভেরিয়েশনটা হচ্ছে কিনা। এটা বেসিক একদম প্রসেস দেখিয়ে বুঝতে পারি এই প্রসেসে হচ্ছে না। যেমন 4 থেকে 1 এ হচ্ছে, 4 থেকে 1 এ কি হচ্ছে, এটা কি প্রসেস ছিল? 4 থেকে 1 আইসোকোরিক প্রসেস, অর্থাৎ এখানে কি আছে, ভলিউমটা ফিক্সড, ডিভি ফিক্সড, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ নাই। আমার চেঞ্জ হচ্ছে গিয়ে 1 থেকে 2 আর 3 থেকে 4। ঠিক একই ভাবে মনে করো নিচে গ্রাফে আসো, যে গ্রাফটা বলছিলাম যে এই এন্ট্রপি ভার্সেস হচ্ছে টেম্পারেচার, এই গ্রাফটাতে কি হচ্ছে, এখানে খেয়াল করে দেখো প্রসেসটা কিভাবে আসছে। মনে করো 1 থেকে 2 তে যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে, এই যে 1 থেকে 2 তে যাচ্ছে, তারপরে কি 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 1। তো এই যে প্রসেসটা আছে, এটা কি প্রসেস? 1 থেকে 2। আচ্ছা, এটা দরকার নেই, বলো এই যে 4 থেকে 5 এ আসছে, এটা মনে করো ভার্টিক্যালি একটা স্ট্রেট লাইন, এটা কি প্রসেস? কে বলতে পারবা? আইসেন্ট্রপিক না? জি স্যার, এনট্রপি কনস্ট্যান্ট। আর 1 থেকে 5 বা 5 থেকে 1 থার্মাল। আইসোথার্মাল। হ্যাঁ, গুড। এখন এগুলা দেখেই তোমরা বুঝতে পারবে কোনটা কোন ধরনের প্রসেস। যেমন মনে করো এইখানটা, এখন মনে 3 নাম্বার ফিগারটায় আসো। 3 নাম্বার ফিগারটাতে তোমার এখানে মনে করো বলা আছে আমাদের কোত্থেকে আসলো, 1 থেকে 2 তে আসলো, ঠিক আছে? এখানে বলা আছে এই যে 1 থেকে 2 তে আসলো, এটা কি, এখানটা কি চেঞ্জ হয়েছে? অবশ্যই ভলিউমও চেঞ্জ হয়েছে, প্রেসারও চেঞ্জ হয়েছে, ঠিক আছে? ভলিউমও চেঞ্জ হয়েছে, প্রেসারও চেঞ্জ হয়েছে। এখন আমি বললাম এখানে টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, তাহলে এটা কি প্রসেস হবে? স্যার টেম্পারেচার তো সেম না, T1 = T2। হ্যাঁ, মনে করো প্রথম কথা কি বললো, চেঞ্জ হয়েছে মনে করো, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আসলে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারতেছি না, তাই না? যখন আমি বলে দিলাম যে T2 = T1, তার মানে কি, এটা কি প্রসেস? আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে? আইসোথার্মাল প্রসেস। একইভাবে মনে করো 1 থেকে আমার x এ গেল, এখন যদি এখানে টেম্পারেচার চেঞ্জ না হয়, সেটা আইসোথার্মাল হবে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা প্রথমে আইডেন্টিফাই করে নিলে আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারবো যে প্রসেসটা কিভাবে, কি ধরনের প্রসেস হচ্ছে এবং তার করেসপন্ডিং ক্যালকুলেশন কেমন হবে। আচ্ছা, নেক্সট হলো গিয়ে সাইকেল। আমরা আরেকটু এরপরে আমরা দেখব প্রত্যেকটা প্রসেসের জন্য আমরা ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক ফাংশন সবগুলা ডিফাইন করব আমরা যখন এই সেকেন্ড এবং ফার্স্ট এবং সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়বো, তারপরে সেই কাজগুলো করব, তখন আরো রিগোরাস অ্যানালাইসিস হবে। এখন জাস্ট খালি হচ্ছে কি বোরিং কথাবার্তা, খালি কথাই বলে যাচ্ছি, তখন তোমাদেরকে বসে বসে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, এখানে কি বললাম যে সাইকেলটা কি হলো, একই রকম কথাই, যেমন সাইকেল ইজ এ প্রসেস, এটাও একটা প্রসেস where the initial and final state of the system are identical, অর্থাৎ ইনিশিয়াল স্টেট যে কোনো প্রসেসের ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটটা আইডেন্টিক্যাল হবে। যেমন এখানে দেখো, এটা হচ্ছে কি এক্সপেনশন হলো, কি এক্সপেনশন হলো, ভলিউমে এক্সপেনশন হলো, অর্থাৎ ইনিশিয়াল স্টেট থেকে ভলিউম বেড়ে ফাইনাল স্টেজে আসলো, তাহলে এটা কি একটা সাইকেল, তাই না? কি? জি স্যার। ধরা খেয়ে গেছো, এটা সাইকেল কেন হবে? সাইকেল না তো,
এটা সাইকেল না, এটা হচ্ছে কি, এ সাইকেল ইজ এ প্রসেস ওয়ার ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেট অফ দ্য সিস্টেম আর আইডেন্টিক্যাল সেম, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেখানেই আসবে। হচ্ছে তাহলে ইনিশিয়াল থেকে ফাইনালে গিয়েছে। হ্যাঁ জানি তো, এটা তো ইনিশিয়াল থেকে এখানে ফাইনাল বলছি, এখানে এফ এ আসছে, কিন্তু আলটিমেটলি হলো গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইনিশিয়াল স্টেট এবং ফাইনাল স্টেট আইডেন্টিক্যাল হবে, সেম হবে। এখানে কি আইডেন্টিক্যাল স্টেট, ইনিশিয়াল এবং ফাইনালটা দুইটা স্টেট আলাদা, তাই না? এক্সপেনশন প্রসেসটা ইনিশিয়াল এবং ফাইনাল, এই আই আর এফ এর ভ্যালু কি সেম? না স্যার। না, এটা শুধুমাত্র এক্সপেনশন হয়েছে। আবার কম্প্রেশন করে এটা যদি এখানে নিয়ে আসি, তখন টোটাল যে প্রসেসটা হলো এক্সপেনশন প্লাস কম্প্রেশন, এই দুইটা মিলে যেটা হবে সেটা হবে কি একটা সাইকেল। এই দেখো এটা সাইকেল, বুঝতে পারছো? তাহলে কি দাঁড়ালো, a series of two or more thermodynamic processes that brings the system back to the initial state is called a cycle. At least two processes are required to get a thermodynamic cycle. At least two দরকার, দুইটা দরকার। অর্থাৎ প্রথমে কি হলো, এক্সপ্যানশন হলো, প্রথমে হলো কম্প্রেশন হলো, এই দুইটা মিলিয়ে আমার হলো গিয়ে সাইকেল। এই শেষের ক্লাসগুলো খালি অমুক সাইকেল তমুক সাইকেল পড়তে পড়তে তোমরা খবর হয়ে যাবে, তোমাদের আমারও খবর হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছো সবগুলো? ক্লিয়ার? এখন পর্যন্ত সব ক্লিয়ারই হওয়ার কথা, সব ইন্টারমিডিয়েট জিনিস পড়াচ্ছি তোমাদেরকে, ওয়ার্ম আপ করতেছি, ওয়ার্ম আপ। আচ্ছা, লাস্ট যেটা হলো ইকুইলিব্রিয়াম, সেখানে আবার আজকে লাস্ট স্লাইড, নড়ে চড়ে বসো। আজকে লাস্ট স্লাইডটা কি, ল্যাঙ্গুয়েজ অফ থার্মোডাইনামিক্স এর লাস্ট কথা, সেটা বললাম ইকুইলিব্রিয়াম। সেটা কি জিনিস, এ সিস্টেম ইজ said to be in equilibrium state when there is no unbalanced potential অথবা ড্রাইভিং ফোর্স উইদিন দ্য সিস্টেম, কোন ধরনের আনব্যালেন্স পটেনশিয়াল নাই। ইট মিনস দ্যাট দ্য ইন্টেন্সিভ প্রপার্টিজ আর সেম। ইন্টেন্সিভ প্রপার্টি আবার আসলো, ঠিক আছে? এই জন্য বলছিলাম প্রথমে এটা পড়তে হবে, ইন্টেন্সিভ প্রপার্টি গুলা সবসময় সেম থাকবে থ্রু আউট দ্য এন্টায়ার সিস্টেম এন্ড দেয়ার ইজ নো টেন্ডেন্সি ফর এ চেঞ্জ অফ স্টেট। অর্থাৎ যদি ইন্টেন্সিভ প্রপার্টি গুলা সেম থাকে এবং সেখানে কোনো টেন্ডেন্সি থাকবে না স্টেট চেঞ্জে, তখন আমি বলবো তাকে ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে কি কি ধরনের ইকুইলিব্রিয়াম হতে পারে? একটা হলো থার্মাল ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, ফেজ ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। চার ধরনের ইকুইলিব্রিয়াম আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম কি, কোনো টেম্পারেচার ডিফারেন্স নাই, অর্থাৎ কোন থার্মাল এনার্জির তোমার হচ্ছে এক্সচেঞ্জ হবে না। মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, নো প্রেসার ডিফারেন্স, দুটার মধ্যে কোনো প্রেসার ডিফারেন্স, কোনো এক্সপেনশন হচ্ছে না, কম্প্রেশন হচ্ছে না। ফেজ ইকুইলিব্রিয়াম, কোন ধরনের ফেজ চেঞ্জ হচ্ছে না, ওয়াটার থেকে তোমার হচ্ছে ব্যাপার হয়ে যাচ্ছে না, কোনো চেঞ্জ নাই, সেটা ফেজ ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে না, তখন আমরা বলবো এটা দুইটা স্টেটের মধ্যে, দুইটা সিস্টেমের মধ্যে থার্মাল মানে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম আছে, ফেজ ইকুইলিব্রিয়াম আছে। এখন চারটা ইকুইলিব্রিয়ামই কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন আমরা তাকে বলবো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। আবার বলতেছি, চারটা স্টেজ কোনো যদি একটা ফেল করে তাহলে হবে না, চারটা যদি থার্মাল হয়, মেকানিক্যাল হয়, ফেজ এবং কেমিক্যাল সব যদি হয়, তাহলে আমরা বলবো দুইটা সিস্টেম কিসে আছে, তোমার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। বুঝতে পারছো? তাহলে ইকুইলিব্রিয়াম চার ধরনের হয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যারা হচ্ছে মার্কস পেতে চাও। তাহলে কি দাঁড়ালো, when any of the above conditions of equilibrium are not satisfied, the system is not considered to be in thermodynamic equilibrium. ক্লিয়ার? খুব সোজা কথা। আবার রিভিউ করতেছি, দেখো শেষ, আজকের ক্লাস এখানেই শেষ। আমরা কি পড়লাম, এই জিনিসগুলো সব মাথায় রাখতে হবে। ফেজ ডায়াগ্রাম, কন্টাক্ট, টাইপস অফ থার্মোডাইনামিক সিস্টেম, এক্সাম্পল গুলো দিয়ে ব্যাখ্যা করলাম। এডিয়াবেটিক সিস্টেম কি জিনিস সেটা বললাম। তারপরে কি হলো, তারপর হলো গিয়ে তোমার প্রপার্টি কি জিনিস, তার সেলিয়েন্ট ফিচার গুলো দেখালাম। এক্সাক্ট ডিফারেন্সিয়াল, টোটাল ডিফারেন্সিয়াল, এই দুটো জিনিস দেখে নিবা নেট থেকে। তারপরে কি হলো, আমরা পড়লাম প্রপার্টি গুলোর মধ্যে তো রিলেশন দেখাবো, তখন হলো কি সেটা অবশ্যই এক্সাক্ট ডিফারেন্সিয়াল হইতে হবে। এক্সাক্ট কিভাবে হয় সেটা বললাম। তারপরে একটা ইম্পর্টেন্ট একটা টার্ম, একটা ম্যাথ দিলাম, সেটা তোমাদের রাথোরের বইতেই আছে, এটা দেখে নিবা, আবার বারবার বলতেছি। আচ্ছা, তারপর হলো কি, তারপরে টাইপস অফ প্রপার্টিজ, ইন্টেন্সিভ আর হলো এক্সটেন্সিভ। তারপরে কি হলো, সেই প্রপার্টি গুলোকে আমরা কিভাবে ডিফাইন করলাম। ইন্টেন্সিভ প্রপার্টি গুলো হচ্ছে কি, আমার হচ্ছে গিয়ে টেম্পারেচার, প্রেসার এবং হচ্ছে গিয়ে ডেনসিটি। এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে গিয়ে ম্যাস এন্ড ভলিউম।
তারপরে কি বললাম, স্টেট কি জিনিস, স্টেটের সময় আমরা কি বললাম, প্রপার্টি গুলো স্টেট 1 এর জন্য প্রপার্টি যেটা হবে স্টেট 2 এর জন্য প্রপার্টি সেটা ডিফারেন্ট হবে বললাম। তারপর হচ্ছে কি পাথ কে বললাম, এই স্টেট গুলো যে পয়েন্টে যায় অর্থাৎ লোকাস হচ্ছে কি আমার পাথ, এরকম পাথ, এবং পাথ গুলো থার্মোডাইনামিক ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়, কোনো ধরনের কোয়ান্টাইজড হয় না, অর্থাৎ এরকম ডিসক্রিট ভ্যালু থাকবে না, সব কন্টিনিউয়াস ভ্যালু হবে আমার এই কি বলে প্রসেস এই স্টেট গুলোর মধ্যে। তারপর কি হলো প্রসেসের মধ্যে অনেক কথা বললাম, সেই প্রসেস গুলোর মধ্যে কি বললাম, কোনটা কি ধরনের প্রসেস, কোনটা কোয়াজিস্ট্যাটিক প্রসেস আছে, রিভার্সিবল প্রসেস আছে, ইরিভার্সিবল প্রসেস, এডিয়াবাটিক প্রসেস। তারপর আরো এক্সাম্পলে গেলাম, আইসোবারিক, আইসোথার্মাল, আইসোবারিক, আইসোকোরিক, তারপর আইসেন্ট্রপিক, আইসেনথালপিক। এই দুইটা জিনিস আমরা আরো পরে ভালো ডিটেল দেখবো, এটা বললাম। তারপরে কিছু এক্সাম্পল দিলাম, সেই এক্সাম্পল গুলোর মধ্যে দেখালাম পিভি ডায়াগ্রাম দিয়ে। তারপরে হলো গিয়ে কোথায় গেলাম, তারপর বললাম থার্মোডাইনামিক্স এ এনার্জি গুলো আমরা ক্যালকুলেশন করি কি হবে, সেখানে বললাম যে ইন্টেন্সিভ প্রপার্টির সাথে এক্সটেন্সিভ প্রপার্টির ডেরিভেটিভ মাল্টিপ্লাই করলে সেটা পাওয়া যায়। ফর এক্সাম্পল টেম্পারেচার সাথে আমরা যদি এন্ট্রপি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে গিয়ে আমার থার্মাল এনার্জিটা পাওয়া যায়, প্রেসারের সাথে ভলিউম করলে মেকানিক্যাল এনার্জি আর কেমিক্যাল এনার্জিটা পাওয়া যায়। তোমার হচ্ছে কি যদি কেমিক্যাল পটেনশিয়ালের সাথে আমার হচ্ছে গিয়ে পার্টিকেল নাম্বার ডেরিভেটিভ মাল্টিপ্লাই করি। তারপর এখানে ছবিতে আমরা দেখলাম যে একটা সাইকেল পিভিতে 1 থেকে 2 তে গেল, 2 থেকে 3, 4, এখানে আমার দুইটা প্রসেস আছে, সেগুলো দেখলাম। এখানে আমরা দেখলাম, এখানে দেখলাম এন্ট্রপির এখানে সাইকেলগুলো দেখলাম, দেখে আমরা ধারণা করার চেষ্টা করলাম কোথায় ইন্টারনাল এনার্জির ভেরিয়েশন হচ্ছে, এটা কি আমরা ছবি দেখে বুঝতে পারি কিনা, গ্রাফ দেখেই। ঠিক আছে, কিছুটা বোঝা যাচ্ছে। তারপরে ফাইনালি এসে সাইকেল এবং ইকুইলিব্রিয়াম এসে শেষ করে দিলাম। এনি কোশ্চেন? শেষ, বেসিক শেষ। কারো কোনো কোশ্চেন নাই নাকি? তোমরা কি আসো না নাই? আসো তো মনে হয়। স্যার আছি, কোয়েশ্চেন হয়তো নেই। কোশ্চেন নাই, কারণ আছি স্যার, কোশ্চেন তুমি করবা, করো। না স্যার। আচ্ছা ঠিক আছে, করো না, সমস্যা নাই। আর সামনাসামনি হলে অনেক মজা হতো ক্লাসগুলা, কিন্তু এই ডিজিটাল ক্লাসগুলা নিতে খুবই বিরক্তি লাগে। কারো দেখতে পারতেছি না তোমরা কি করতেছো, কেউ হয়তো খাচ্ছ, কেউ হয়তো রাস্তায় ঘোরাঘুরি করতেছো, তাই না? স্যার একটা প্রশ্ন করি স্যার তাহলে। হ্যাঁ অবশ্যই করো, পারলে দিব, না বলে পরে দিব, বলো। স্যার ফেজ ইকুইলিব্রিয়াম জিনিসটা বুঝি না স্যার, ওটা বলতে আসলে কি স্যার, মানে বুঝতে পারি না। ফেজ ইকুইলিব্রিয়াম হচ্ছে গিয়ে, মনে করো, এটা খুব ভালো কোশ্চেন করছো, খারাপ এতক্ষণ একটা ভালো কোশ্চেন করছো, যেটা আমি পারবো। সেটা হলো গিয়ে তোমার হচ্ছে গিয়ে মনে করো আমার একটা সিস্টেম আছে, সিস্টেমে তোমার টেম্পারেচারে কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা মনে করো 0 ডিগ্রিতে আছে, কিন্তু কি হতে পারে সেটা বরফ থেকে পানি হয়ে যেতে পারে, পারে না? ভিতরে যে তোমার মনে করো ম্যাটেরিয়ালটা আছে, টেম্পারেচার ভেরিয়েশন নাই, তোমার ভলিউমও চেঞ্জ হচ্ছে না, কিন্তু কি হলো সেটা ফেজ চেঞ্জ হয়ে গেল। ফেজ যখন চেঞ্জ হয়ে গেল মানে কি, ওয়াটার থেকে এই আইস থেকে হয়ে গেল ওয়াটার, অর্থাৎ সলিড থেকে হয়ে গেল লিকুইড। ঠিক আছে, সেটা হতে পারে টেম্পারেচার ভেরিয়েশন না হলেও। ঠিক আছে, কিন্তু এই ধরনের কোনো ধরনের প্রবলেম হবে না ফেজ ইকুইলিব্রিয়ামে। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালের নাম শুনছো কেউ? পিসিএম নাম শুনছো? এখন একটা রেভলিউশন হচ্ছে এটা দিয়ে। কি ধরনের রেভলিউশন পিসিএম? আমি মাঝে মাঝে তোমাদেরকে এখন বর্তমান ওয়ার্ল্ডের অবস্থা বলি, যদি বুঝো। স্যার ফেজ চেঞ্জ বলতে যে কুলিং বা হিটিং প্যাকস গুলো আছে না, ওইগুলার সাথে কোনো রিলেটেড থিওরি? হ্যাঁ, কাছাকাছি গেছো, ভেরি গুড। সেটা হলো গিয়ে তোমার হচ্ছে গিয়ে আমরা এখন সবচেয়ে সোলার এনার্জি একটা প্রবলেম কি, আমরা তো তোমরা তো কয়েকদিন পরে সোলার প্যানেল ট্যানেল আবি জাবি নিয়ে পড়াশোনা করবা, এগুলা প্রবলেমটা কি? মনে করো আমরা সোলার অনেক ইনএফিশিয়েন্ট। অনেক ইনএফিশিয়েন্ট। হ্যাঁ, অনেক ইনএফিশিয়েন্ট। তো এফিশিয়েন্সি বাড়ানোর, এফিশিয়েন্সির অনেক ধরনের সংজ্ঞা আছে। কোন ধরনের ইনএফিশিয়েন্ট? প্রথম ইনএফিশিয়েন্ট হলো আমার যে ধরনের সানলাইট এসে পড়তেছে, যে এনার্জি এসে পড়তেছে, সেটাকে আমি কতটুকু এনার্জিতে কনভার্ট করতে পারতেছি, সেটা এক ধরনের ইনএফিশিয়েন্সি। আর একটা ইনএফিশিয়েন্সি কি হতে পারে, যে আমি শুধুমাত্র দিনের বেলায় করতে পারছি টাইমের বেসিসে, রাতের বেলায় কিছু করতে পারতেছি না, এটা ইউটিলাইজ করতে পারছি না। তো যদি সোলারের কথায় যাও,
তো সোলার যদি পিভি কথা যাও, আর যদি থার্মালে যাও, মনে করো যে আমি সোলার দিয়ে আমি হচ্ছে রুম হিটিং করব, রুম কুলিং করব, এইসব কিছু যাচ্ছি, তাহলে কি রাতের বেলা এটা কোনো ইফেক্টিভ নাই, তো অর্থাৎ সোলার থার্মালের ক্ষেত্রে। তো তখন কি হবে, এই থার্মাল এনার্জিটাকে আমরা স্টোর করতে পারি কিনা, সেই ব্যবস্থাটা করতে পারি আমরা পিসিএম দিয়ে। অর্থাৎ যখন দিনের বেলায় সানলাইট এসে পড়বে, সেটাতে যখন হিটিং হবে, সেই হিটটাকে আমরা কি করব, আমরা পিসিএম ম্যাটেরিয়ালের মাধ্যমে এটাকে ফেজ চেঞ্জ করায় ফেলবো। ফেজ চেঞ্জ করায় ফেললে কি হবে, সেটা তোমার হচ্ছে কি এনার্জিটা স্টোর করবে। তারপরে আবার যখন রাত হয়ে যাবে, তখন সে আবার তার ফেজ চেঞ্জ করে সে এনার্জিটা রিলিজ করে দিবে। এই ফেজ চেঞ্জ ম্যাটেরিয়ালগুলো হচ্ছে গিয়ে থার্মাল স্টোরেজের জন্য অনেক ইউজ হচ্ছে ওয়ার্ল্ডে, খুবই এফিশিয়েন্ট। বুঝতে পারছো কি বললাম? স্যার এটা কি ওই যে লিথিয়াম ব্যাটারি টাইপের জিনিসপাতি নাকি স্যার? লিথিয়াম না। ব্যাটারি, তারপর না, লেড ব্যাটারি? জিনিস না, লিথিয়াম ব্যাটারি অন্য জিনিস। সামনে আমি একটা কাজ করব, তখন হয়তো তোমরা 4th ইয়ার বা মাস্টার্সে থাকবা, সেটা হলো যে লিথিয়াম এয়ার ব্যাটারি নিয়ে কাজ করব। সেটা একটা প্রজেক্ট রেডি করতেছিলাম আর কি। তো পরে যদি তোমরা একটু ইন্টারেস্টেড হও, তবে আমার কাজগুলো কিন্তু আসলে ডিপার্টমেন্টের তোমরা যেসব চিন্তা ভাবনা করো বড় হয়ে এ হবা সে হবা সেটাতে মিলবে না। আমার কাজগুলো মেইনলি হতেছে গিয়ে এনার্জি সেক্টরে, ম্যাটেরিয়াল সাথে এনার্জি ম্যাটেরিয়াল নিয়ে আর কি, সাথে থার্মালে তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন গুলো বেশি। কদিন পরে গ্রুপ ফর্ম করব, তখন দেখতে পারবো অবশ্য। আচ্ছা, তো এই আর কি। এনি কোয়েশ্চেন? আমি না থাকলে আমি করি, কারণ আর 2 মিনিট সময় আছে। খালি জুম্মনের নামটা চোখের সামনে ভাসে, খালি নামটা সুন্দর। দাঁড়াও, তোমাদেরকে বলছিলাম ছবি দিয়ে রাখবা, ছবি না দিলে তো পরে চিনবো না রাস্তা দেখা হলে কারোর সাথে। পারভেজ আহমেদ আছো? পারভেজ আহমেদ? জি স্যার আছে। গুড গুড, কুইক রেসপন্স করার জন্য ধন্যবাদ। বলো আজকে মানে এই যে ক্লাস দিলাম 3টা নিলাম, মনে হলো 3টা ক্লাসে তোমাদের মানে তুমি কি বুঝছো, কি পড়াইছি বলো, জিসটা বলো। স্যার মানে যে টার্মগুলা পড়াইছেন ওই টার্মগুলা পরবর্তী লেকচারগুলোয় কাজে লাগবে। এই যে ল্যাঙ্গুয়েজ শিখছিলাম। তো এখান থেকে 5টা টার্মের নাম বলো তো, কি কি টার্ম গুলা বলছি বলো, উল্টাইতে হবে না, ইকুইলিব্রিয়াম, যা যা মনে আছে বলতে থাকো, সমস্যা নাই না পারলেও। ইকুইলিব্রিয়াম, সাইকেল, প্রসেস, থার্মোডাইনামিক প্রপার্টি, তারপর আর কি এক্সাক্ট ডিফারেন্সিয়াল বলছিলেন, ওইটা একটা প্রপার্টি আর মানে ওইটা দিয়ে আমরা কোনো একটা ম্যাটেরিয়ালের প্রপার্টি জাজ করি। গুড। তুমি আছো কোথায় এখন? আমি সিলেটে আছি স্যার। সিলেটে আছো? বাহ, আমার কি ভাগ্য, পুরা বাংলাদেশ ওয়াইড আমি পড়াচ্ছি, বাহ, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে লাস্ট কোয়েশ্চেন করি, কে রিফা আহমেদ আছো? আমি জানি না, পরটা পড়তে পারতেছি না। রিফা? জি স্যার আছি। তুমি আমাকে বলো, এই যে এতদিন পর্যন্ত যা পড়ালাম এর মধ্যে তোমার হচ্ছে গিয়ে প্রপার্টি যেটা পড়ালাম আজকে, তাই না? জি স্যার। এই প্রপার্টি গুলোর কিছু ফিচার বলো দেখি। এক্সাক্ট ডিফারেন্সিয়াল করে প্রপার্টি মেজার করে, একটা প্রপার্টি নাকি ওটা বের করে। স্টেটের একটা প্রপার্টি থাকে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল যদি হয় তাহলে আমাদের স্টেটের প্রপার্টি, তাই না? জি। তার মধ্যে একটা এক্সাম্পল দিলাম। আচ্ছা, এডিয়াবেটিক প্রসেসটা কি বলো তো? যেখানে ম্যাস আর মেকানিক্যাল এনার্জি ট্রান্সফার হবে বাট হিট এনার্জি ট্রান্সফার হবে না। ভেরি গুড। ক্লাস তো তোমরা তাহলে করতেছো, আমি তো ভাবলাম এত বোরিং ক্লাস, তোমরা কেউ কিছু বুঝতেছো না, বিরক্তি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সাদমান আছো? সাদমান? সাদমান নাকি? স্যার 7 দুজন আমাদের ক্লাসে। আচ্ছা দাঁড়াও, 4330 দেখতেছি। সাদমান, সাদমান মোস্তফা, মাইক্রোফোনই নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে থাকুক তাহলে। আজকে এমনি দেরি করে ক্লাস শুরু করলাম, তো আজকে আপাতত শেষ। নেক্সট ক্লাস নেক্সট মানডেতে, তখন আমরা 0th ল, 1st ল এবং 2nd ল এটাগুলো দেখবো। ঠিক আছে, তাহলে ভালো থাকো। দাঁড়াও 1 সেকেন্ড, কে জানি চ্যাটিং এ কি বলছে।
আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, ভালো থাকো, রাখলাম, কেটে দিলাম।